অনেক সময় আমরা রোগীকে যখন ডিক্লেয়ার করি যে আপনার তো অ্যাজমা হয়েছে, রোগী অনেক সময় বিশ্বাস করতে চায় না, বলে আমার তো কখনো অ্যাজমা ছিল না, হাঁপানি রোগ আমার ছিল না, এখন কোথা থেকে হলো। বাট ইট ইজ পসিবল। তো এই অ্যাডাল্ট অনসেট অ্যাজমাটা এরকম 30 বছর, 20 বছর, 25 বছর, ইভেন 40, যে কোনো সময়ই হতে পারে। এটা দুক্ষেত্রেই হতে পারে, মানে রোগীও বলতে পারেন, আবার চিকিৎসকও উনি আগে থেকেই সাবধান করে দিতে পারেন যে আপনি এই বিষয়গুলো। অনেক কিছু আছে যেটা আমাদের ডক্টরের ডিউটি, যেটা খুঁজে বের করা। রোগী হয়তো অনেক কিছু বুঝতেই পারে না, যেমন সে মিলে কাজ করে, অথবা বাইরে একটা পেইন্টিং ইন্ডাস্ট্রিতে কাজ করে, অথবা মনে করেন গ্রেইন, যে ফুড গ্রেইন যেগুলো করা হয়, যে মেশিনারিজ, ওইখানে কাজ করে, সে আসলে বুঝেই না যে এইগুলা তার ট্রিগারিং ফ্যাক্টর। তখন এটা ডক্টরেরই ডিউটি যে রোগীকে একটু জিজ্ঞেস করে এই জিনিসগুলো বের করে আনা। আচ্ছা, তাহলে কারণ ওই ক্ষেত্রে চিকিৎসা, মেইন চিকিৎসাটাই হলো যে যেই জায়গায় আপনার হয় আপনাকে সেই ওয়ার্ক প্লেসটা চেঞ্জ করতে হবে। আর নাহলে আপনি যতই চিকিৎসা নেন, প্রতিদিনই আপনি এক্সপোজড হবেন, প্রতিদিনই আপনার এটা বাড়বে। তাহলে ফার্স্ট অ্যাডভাইসটি হবে যে আপনি ওয়ার্ক প্লেসটা চেঞ্জ করে অমুক জায়গায় যান যেখানে আপনার এইগুলো নাই। এরকম কি হতে পারে যে আগে কখনোই এই ধরনের পরিস্থিতিতে কারো হাঁপানি হয়নি? যেমন আপনি যে পরিবেশের কথা বললেন অথবা যে অফিসের কথা বললেন, আগে তিনি অফিসে যেতেন, তার কোনো অসুবিধা হতো না, কিন্তু হঠাৎ করেই উনি খেয়াল করলেন যে এখন থেকে অসুবিধা হচ্ছে, তার মানে হঠাৎ করে তার হাঁপানি হলো। এটা কি হতে পারে? হ্যাঁ, হতে পারে। যেমন আমাদের অ্যাজমার আপনি যদি শ্রেণী বিভাগ করেন, যে দুই ধরনের আমরা ইউজুয়ালি ধরে, অনেকটা আছে চাইল্ডহুড অ্যাজমা, যেটা একদম খুব অল্প বয়স থেকেই হয়, আর একটা হল অ্যাডাল্ট অনসেট। অনেক সময় আমরা রোগীকে যখন ডিক্লেয়ার করি যে আপনার তো অ্যাজমা হয়েছে, রোগী অনেক সময় বিশ্বাস করতে চায় না, বলে আমার তো কখনো অ্যাজমা ছিল না, হাঁপানি রোগ আমার ছিল না, এখন কোথা থেকে হলো। বাট ইট ইজ পসিবল। তো এই অ্যাডাল্ট অনসেট অ্যাজমাটা এরকম 30 বছর, 20 বছর, 25 বছর, ইভেন 40, যে কোনো সময়ই হতে পারে। এটা আচ্ছা, সবচেয়ে কম কত বছর বয়সে হতে পারে অ্যাজমা? অ্যাজমা বাচ্চাদের যেটা ইউজুয়ালি 6 মান্থস বয়স থেকে, 6 মাস বয়স থেকে আমরা অ্যাজমা ধরতে পারি। সাধারণত একটা 2 বছর একটা টাইম ধরা হয়, বাট 6 মাস বয়স থেকেও কিন্তু একটা বাচ্চা আপনার এই অ্যাজমা রোগে সে সাফার করতে পারে। আচ্ছা, সাধারণত এটা কয় ধরনের হতে পারে এই অ্যাজমা? এটা বেসিকলি অনেকগুলো ভাগ আছে। যেমন ধরেন সাধারণ অ্যাজমা যেটা, সে ইন্টারমিটেন্ট, সারা সপ্তাহে ভালো থাকে, 1 দিন 2 দিন একটু অ্যাটাক হয়। আরেকটা আছে পারসিস্টেন্ট, সে সারা দিনই, সারা বছরই অল্প বিস্তর সাফার করে। এটাকে আমরা মাইল্ড, তারপর মাঝারি সিমটমস, তারপরে বেশি সিমটম, সিভিয়ার, এইটাতে ভাগ করি। আবার আরেকটা আছে যে আপনি স্টেবল ছিলেন, হঠাৎ করে খুব খারাপ হয়ে গেলেন, হসপিটালের ইমার্জেন্সি রুমে নিয়ে যেতে হচ্ছে, এটাকে আমরা বলি সিভিয়ার একিউট অ্যাজমা। আবার এই সিভিয়ার একিউট অ্যাজমার মধ্যেও আরেকটা আছে যে আপনাকে ভেন্টিলেটর লাগছে, আপনাকে মাল্টিপল মডালিটিসে ট্রিটমেন্ট দিতে হচ্ছে, সেটাকে আমরা তখন বলি লাইফ থ্রেটেনিং অ্যাজমা। এইগুলো কমন ক্লাসিফিকেশন। আর এছাড়া যে স্পেসিফিক কিছু ক্লাসিফিক, যেমন আমি আপনাকে একটু আগে বললাম যে আপনার অকুপেশনাল অ্যাজমা, এটা একটা আলাদা টার্মিনোলজি। আর একটা নাওএডেজ খুব ইম্পর্টেন্ট, এটা দর্শক শ্রোতাদেরও খুব একটু জানা উচিত, যে অনেক রোগী আমাদের কাছে আসে, তারা শুধু বলে কাশি, কোনো শ্বাসকষ্ট নাই, কিচ্ছু নাই। আপনার ফুসফুস যদি পরীক্ষা করেন, আপনি দেখবেন ইনভেস্টিগেশনস নর্মাল, আপনি স্টেতো বসালেন, দেখবেন রোগীর বুক একদম ক্লিয়ার, কিছুই নাই, শুধু কাশি, ইনট্র্যাক্টেবল কাফ, এত কাশি যে রোগী কাশতে কাশতে বুক ব্যথা হয়ে যায়। এইটাও কিন্তু অ্যাজমার একটা প্রকারভেদ, যেটাকে আমরা বলি কাফ ভেরিয়েন্ট অ্যাজমা। তো রোগীকে আমরা এটা বলে, রোগী বলে আমার তো শ্বাসকষ্ট না, এটা কিভাবে হাঁপানি হলো? আসলে এটাকে গত বেশ কয়েক বছর যাবৎ এই কাফ ভেরিয়েন্ট অ্যাজমা, এই টার্মিনোলজিটাকে অ্যাজমার ক্লাসিফিকেশন আনা হয়েছে। এবং এটাকে আপনি যতক্ষণ পর্যন্ত অ্যাজমার লাইনে চিকিৎসা না করবেন, ততক্ষণ পর্যন্ত এই কাশি কমবে না। আচ্ছা, আপনি কাশির কথা বললেনই যে এটা এক ধরনের অ্যাজমা বলেন, কাফ ভেরিয়েন্ট অ্যাজমা, এবং রোগী আপনাদের কাছে আসেই হয়তো কাশি নিয়ে। এছাড়া অন্য আর কি লক্ষণ কিংবা উপসর্গ থাকতে পারে অ্যাজমার ক্ষেত্রে? মানে আমরা বলছি শ্বাসকষ্ট, কিন্তু এই শ্বাসকষ্টের ধরনটা আসলে কীরকম হবে? হ্যাঁ, মেইনলি ধরেন পেশেন্টের 4টা সিমটমস একটা অ্যাজমার রোগীর মেইনলি থাকে। শ্বাসকষ্ট হতে পারে, কাশি হতে পারে,
চেস্ট মনে হয় যে বুকে বাতাস নিতে পারছি না, টাইটনেস লাগতে পারে। আরেকটা হতে পারে যে রোগীর হুইজ, যেটা আওয়াজ হয়। আমরা অনেক সময় রোগী নিজে টের পাই না, হয়তো হাজব্যান্ডের বা ওয়াইফকে জিজ্ঞেস করি, ওনারা বলে হ্যাঁ রাতে ওনার বুকে আমি পাশে শুনি যে বাঁশির মতো আওয়াজ হচ্ছে। এগুলো হলো কমন সিমটমস। আর এরপরে বাকিটা ডিপেন্ড করে আপনার আসলে কোন ভ্যারাইটিস, এটা কি মাইল্ড, এটা কি মাঝারি, এটা কি সিভিয়ার। যেমন মনে করেন যে অনেকেরই এটার সাথে একটু কী করে, নাকের সারা বছর সর্দি লেগে থাকে, হাঁচি হয়, চোখ চুলকায়, সাথে হিস্ট্রি যদি নেন দেখবেন আপনার অ্যালার্জিক স্কিন ডিজিজ আছে, এইগুলোর সাথে থাকতে পারে। আবার ধরেন যে লাইফ থ্রেটেনিং একদম সিভিয়ার একিউট অ্যাজমা যেটা আমরা বলি, এই ক্ষেত্রে দেখা যায় অক্সিজেন স্যাচুরেশন কমে যায়, হার্ট রেসপিরেটরি রেটটা অনেক বেশি হয়, পালস রেট বেড়ে যায়। আরও খারাপ যদি হয়, দেখা গেল যে বেড়ে যাওয়ার পরিবর্তে পালসে আপনার অ্যাবনর্মালিটি আসে, পালস কমে যায়। তখন আমরা মনে করেন যে তার অক্সিজেন স্যাচুরেশনটা দেখি, ইউজুয়ালি আমরা পালস অক্সিমিটার দিয়ে স্যাচুরেশনটা দেখি, তারপরে আমরা এবিজি করি। যদি আমরা দেখি যে অক্সিজেন কমে যাচ্ছে, কার্বন ডাইঅক্সাইড বাড়ছে অত বেড়ে যাচ্ছে, তখন লাস্ট রিসোর্ট আমাদের কাছে একটা থাকে যে টেম্পোরারিলি তাকে ভেন্টিলেটরে দিয়ে এবং সাইড বাই সাইড ইমার্জেন্সি সব ইনজেক্টেবল ভাবে চেষ্টা করা, নেবুলাইজ করা, স্টেবল করার জন্য। রাইট।